স্মৃতি 1971। যে শিশু পৃথিবীর আলো দেখবার আগেই হারিয়েছে, সে কেমন করে বুঝবে বাবা নামক মধুর শব্দটির মাধুর্য? বাবা একটি মধুর শব্দের নাম, যেখানে লুকিয়ে আছে অকৃত্রিম ভালোবাসা। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় কত শিশুর জন্ম হয়েছে। যে সকল শিশুর পিতা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন আর ফেরেননি। আবার অনেক শিশুর পিতা, যাদেরকে আমরা বলি জাতির বিবেক মানে বুদ্ধিজীবী, তাদেরকে পাকিস্তানি হানাদারেরা ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে বাঙালি জাতিকে মেধা শূন্য করার প্রয়াসে। স্মৃতি 1971 আজকের পর্বে শুনব তেমনি এক বাবা, জহিরুল ইসলামের কথা, যিনি ছিলেন কথা শিল্পী। জীবনের পরতে পরতে যার ছিল এগিয়ে চলার অদম্য আকাঙ্ক্ষা। বৈশ্বিক কোনো লোভ ছিল না যার মনে, শুধু লিখে জীবনকে অতিবাহিত করতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না হানাদারের কাছ থেকে নিজেকে রক্ষা করতে। কথাশিল্পী জহিরুল ইসলাম সম্পর্কে অনেক কথা বলার চেষ্টা করেছেন তার খুবই কাছের বন্ধু মহাসিন শস্ত্রপাণি। চলুন শুনি বন্ধুর অন্তর থেকে বন্ধুর কথা। আমার বন্ধু। ফিরে আসবার কথা দিয়ে ঘর ছেড়েছিলেন, কিন্তু তার কথা রাখতে পারেননি জহিরুল ইসলাম। ঘরে ছিলেন তার স্ত্রী নাইমা জহির একা। তাদের প্রথম ও একমাত্র সন্তানের জন্ম সম্ভাবনার প্রহর গুনছিলেন তিনি অধীর আগ্রহে। তার সাথে যোগ হল তার স্বামীর ফিরে আসার উৎকণ্ঠিত প্রতীক্ষা। তাদের ছিল দুজনার সংসার। ঢাকার গ্যান্ডারিয়ায় দীননাথ সেন রোডের ভাড়া বাসায়। তার মা এবং বাবা সৈয়দ লুৎফুর রহমান চিশতি ছিলেন ঢাকা থেকে অনেক দূরে, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার মৈনান গ্রামে। এই গ্রামে জহিরুল ইসলামের জন্ম 19 মার্চ 1936 সালে। ম্যাট্রিক পাশ করেন 1953 সালে আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন 1965 সালে। 53 থেকে 65, 12 বছরের ব্যবধান। তার মানে ম্যাট্রিক পাশ করার পর শিক্ষা জীবনে তার ছেদ পড়ে, এগুতে হয় থেমে থেমে। তার পারিবারিক নাম ছিল সৈয়দ জহিরুদ্দিন ইসলাম। কর্মজীবন শুরু হয় পশ্চিমবঙ্গ রেলওয়ে বিভাগে। ম্যাট্রিক পাশ করার পরপরই সেই সাথে যুক্ত হন প্রগতিশীল আন্দোলনের সাথে। ব্যাপারটা তার জন্য সহজ ছিল না, স্বাভাবিকও নয়। পশ্চাৎপদ গোড়া পারিবারিক ঐতিহ্য, চেতনার জগদ্দল ঠেলে মার্ক্সবাদের পাঠ নেয়া কিছুটা ব্যতিক্রম বই কি। ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেছিলেন তিনি। সাহিত্য চর্চা শুরু হয় অনেকের মতো কবিতা ও ছড়া দিয়ে। তবে ও পথে বেশি দিন হাঁটেননি। আপন ভুবনে তাকে টেনে নিয়েছিল কথা সাহিত্য। জন্ম, গ্রাম ও আশেপাশের গ্রাম জনতাদের অবহেলিত, বঞ্চিত এবং অদৃষ্টবাদ তাড়িত মানুষেরা উঠে এলো তার প্রথম উপন্যাস অজগাঁয়ের বেগমে। পরে তার অন্যান্য বই ব্রিজের তলায় থাকি, অন্য নায়ক, মেয়েরা পর্দানশীল, সূর্যমুখী ও অগ্নিসাক্ষী। অপ্রকাশিত উপন্যাস ডক খিদিরপুর এবং ক্ষেতমজুর। তার শ্রেষ্ঠ কীর্তি ক্ষেতমজুর, তার মতোই এ উপন্যাসের পাণ্ডুলিপি নিখোঁজ। এছাড়া বেশ কিছু গল্প ও প্রবন্ধ রচনা করেছিলেন। তার কিছু প্রকাশিত হয়েছিল দৈনিক পাকিস্তান ও অন্য কিছু পত্রপত্রিকা সংকলনে। দুটি নাটিকাও রচনা করেছিলেন। প্রথমটি গোল টেবিলের টোপ, অভিনীত হয়েছিল 1969 সালে বাংলা নববর্ষ উপলক্ষে উন্মেষের অনুষ্ঠানে। দ্বিতীয়টি এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, অভিনীত হয়েছিল 1971 সালের 23 মার্চ পল্টন ময়দানে উন্মেষের অনুষ্ঠান মঞ্চে আরও দুটো নাটকের সাথে।
1965 সালের সেপ্টেম্বর মাসে ভারত পাকিস্তান যুদ্ধের পর গ্রেফতার এড়াতে চলে এলেন ঢাকায়। তখন তিনি যুক্ত ছিলেন সিপিআইএমের সাথে। আইনগত ব্যবস্থা সম্পন্ন করে তিনি স্থায়ীভাবে নির্বাসিত হলেন ঢাকায়। তার সাথে আমার পরিচয় 1966 সালের বসন্তকালে। সূত্র বন্ধু নাট্য সংস্থা, 14 বাংলা বাজার, দোতলায় মুক্তধারা প্রকাশনের কার্যালয়। এখানে বন্ধু নাট্য সংস্থার আড্ডা হতো। এরপর রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে 5 বছর একসাথে পথ চলা। 1966 সালে ক্রান্তি সংগঠনের উদ্যোগে তিনি ছিলেন 7 জনের একজন। প্রস্তুতি পর্বে প্রায় সবকটা বৈঠক হয়েছিল তার নারিন্দার আস্তানায়। 1968 সালের মার্চ মাসে সংগঠিত হল উন্মেষ। প্রথম সভা হল তারই সভাপতিত্বে এবং সর্বসম্মতভাবে তিনি নির্বাচিত হলেন সংগঠনের প্রথম সভাপতি। কবি জসিমউদ্দিনকে কেন্দ্র করে গঠিত সাহিত্য সাধনা সংঘ এর পাক্ষিক সাহিত্য সভায় তার উপস্থিতি ছিল প্রায় নিয়মিত। তিনি উপস্থিত থাকলে হয় সভায় সভাপতিত্ব করতেন, নয়তো পালন করতেন মুখ্য আলোচকের দায়িত্ব। কবি জসিমউদ্দিনের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত নৈকট্যপূর্ণ। এ প্রসঙ্গে একটি ঘটনা স্মরণ করছি। 1972 সালের গোড়ার দিকে অন্য সব কবি লেখকদের সাথে কথাশিল্পী মনোজ বসু ঢাকায় এসেছিলেন কলকাতা থেকে। বন্ধুর ডাকে সাড়া দিয়ে সাহিত্য সাধনা সংঘের এক সভায় কবি জসিমউদ্দিনের বাড়িতে হাজির হয়েছিলেন মনোজ বসু। যতদূর মনে পড়ে সে সভায় সভাপতিত্ব করেছিলেন কথাশিল্পী শওকত ওসমান। কবি উঠে দাঁড়িয়ে সাহিত্য সাধনা সংঘ সম্পর্কে বলতে গিয়ে বলতে চেয়েছিলেন জহিরুল ইসলামের কথা, কিন্তু কিছুই বলতে পারেননি। তার স্বর রুদ্ধ হয়ে গিয়েছিল এবং বুক ভেসে গিয়েছিল অশ্রুধারায়। সেদিন কবিকে মনে হয়েছিল সন্তান হারাবার বেদনায় মুহ্যমান। এসব সংগঠনের তৎপরতা ছাড়াও তিনি পুরো ভাগে ছিলেন কাগজের মূল্য বৃদ্ধি বিরোধী আন্দোলনে, বিএনআর বিরোধী আন্দোলনে এবং সাংস্কৃতিক স্বাধিকার সংরক্ষণ কমিটির তৎপরতায়। সাংস্কৃতিক আন্দোলনের বাইরে তার সক্রিয়তা বিস্তৃত ছিল দর্জি কর্মচারী সংগঠনে, প্রেস শ্রমিকদের সংগঠিত করবার তৎপরতায় এবং ন্যাশনাল আওয়ামী পার্টিতে। 1970 সালে ভাসানী ন্যাপের ঢাকা নগর কমিটির অন্যতম সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি ফরাসগঞ্জ ইউনিয়ন কমিটির সভাপতিও ছিলেন। পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী লেনিনবাদী এবং পরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সাথে তিনি যুক্ত ছিলেন, তবে সদস্যপদ পাননি। উন্মেষ সংগঠিত হবার পর তার তৎপরতা কেন্দ্রীভূত ছিল এই সংগঠনে। নিখোঁজ হওয়া পর্যন্ত তিনি সভাপতি হিসেবে ছিলেন এ সংগঠনের প্রাণস্বরূপ। আন্দোলনমুখিতা ছিল তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। তার মধ্যে কোনো রকম পিছুটান বা আপোষকামিতা কেউ লক্ষ্য করেননি। কোথাও কোনরূপ সুবিধা লাভের জন্যে তাকে কেউ কখনো ধর্ণা দিতে দেখেনি। তার আরেকটা বড় গুণ ছিল মানুষকে মুহূর্তে আপন করে নেবার। রাস্তার ধারে ছোট্ট দর্জির দোকানে মেঝে বসে টিনের কাপে চা ভাগ করে খেয়ে বা বিড়ি টানতে কখনো দ্বিধা বা সংকোচ দেখিনি। যে কোনো দুঃখী মানুষের সাথে আলাপ করতেন আপনজনের মতো। তার মধ্যে ছিল বেশ খানিকটা একরোখা ভাব। কোনো তত্ত্ব বা কর্মসূচি একবার সঠিক বলে গ্রহণ করলে তার আলোচনায় বা আন্দোলনে লেগে পড়ে থাকতেন অক্লান্তভাবে। আত্মপ্রচারের লোভ বা মোহ তার চেতনাকে গ্রাস করতে পারেনি। আমার কি হলো, আমি কি পেলাম, এমন কোনো মনোভাব তার কথায় বা আচরণে প্রকাশ হতে কেউ দেখেনি। কাজটাই ছিল তার কাছে বড়। ফলাফল তার ভাগে কতটুকু পড়বে তা নিয়ে মাথা ঘামানো তার স্বভাব বিরুদ্ধ ছিল। কোনো রকম প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভের লোভে তাকে কখনো তাড়িত হতে দেখিনি। জীবিকার জন্যে ঢাকায় তার কোনো স্থায়ী কাজ ছিল না। সেও আরেক একগুঁয়েমি, কোনো চাকরি করবেন না স্থির করেছিলেন।
অথচ অতি দুর্বল প্রকাশনা শিল্পের দেশে কেবল লিখে কি পেট চলে? তার উপর দিনের বেশিরভাগটাই কাটত নানা আন্দোলনের মধ্যে। লেখার সময় হাতে থাকত কতটুকু? এদিকে প্রকাশকদের ফরমায়েশ মতো লিখবেন না, নোট বই লিখবেন না, চালু হতে পারে এমন সস্তা গল্প উপন্যাসও লিখবেন না। আবার তিনি যা লেখেন তার প্রকাশক জোটে না। প্রকাশক জুটলেও বইয়ের কাটতি হয় না। তবু তার একার কোনো মতে চলে যেত লেখার সামান্য আয় আর কিছু প্রুফ দেখার আয় দিয়ে। কিন্তু বিয়ের পর সংসার তো এভাবে চলে না। তার স্ত্রী নাইমা জহির গ্যান্ডারিয়ার মনিজা রহমান উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, আজও করেন। কিন্তু স্বামী অকর্মা। এই ব্যাপারটা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কি মেনে নিতে পারে? সবার চাপের ফলে শেষ পর্যন্ত একটা ছাপাখানা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। তার জন্য পুঁজি দরকার, অথচ তার কোনো সঞ্চয় ছিল না। বাড়তি আয় না থাকলে সঞ্চয় হবে কোথা থেকে? কিছু ধার করে, কিছু এদিক সেদিক থেকে টেনে বাসাতেই শুরু হলো মেশিন ছাড়া ছাপাখানা। কিন্তু সেটা আর হয়ে উঠল না। তার সাথে আমার শেষ দেখা ও কথা হয়েছিল 1971 সালের 31 মার্চ তাদের গ্যান্ডারিয়ার বাসায়। আলাপের মাঝে তার স্ত্রী অনুযোগ করলেন, যে সময়টুকু কারফিউ শিথিল থাকে তিনি সাইকেলে করে ঘুরে বেড়ান সারা ঢাকা শহর, দেখে বেড়ান কোথায় কি ঘটেছে, ঘুরে ঘুরে খোঁজ নেন বন্ধুদের। যেসব বন্ধু সপরিবারে ছেড়ে যাচ্ছেন ঢাকা শহর, তাদের সাহায্য করছেন নদী পার হতে কিংবা তুলে দিয়ে আসছেন সড়ক পথের যানবাহনে। এভাবে রোদে ঘোরাঘুরি করার ফলে এবং মৃত্যু ধ্বংসযজ্ঞ দেখার প্রতিক্রিয়ায় তার ডায়রিয়া হয়ে গিয়েছিল। এদিকে ঘরে স্ত্রী প্রহর গুনছেন। তাদের প্রথম এবং একমাত্র সন্তান পৃথিবীতে তার আগমন ঘোষণা করবে যে কোনো মুহূর্তে। সেদিকে তার তেমন খেয়াল নেই। তার উপর তার স্ত্রীর বাড়তি উদ্বেগ। সবাই যখন শহর ছেড়ে যাচ্ছে তখন তিনি ঘরে থাকছেন আর শহরময় ঘুরে বেড়াচ্ছেন বেহুশের মতো। সব শুনে আমি তাকে অনুরোধ করলাম আমার সাথে আমাদের বাসায় গিয়ে থাকতে। আমাদের পাড়াটা ছিল তুলনামূলকভাবে নিরাপদ। তিনি প্রবল আপত্তি করলেন, বললেন তার স্ত্রীকে এই অবস্থায় রেখে তিনি কোথাও যাবেন না। এপ্রিল মাসের 4 তারিখে আমার কর্মস্থল দৈনিক আজাতে রাতের শিফটে পৌঁছে একটা বার্তা পেলাম, ছোট্ট একটা চিরকুট। জহিরুল ইসলাম 1 তারিখে বাসা ছেড়ে গেছেন, আর ফেরেননি। আমার বুঝে নিতে বিলম্ব হলো না। তবু অনুসন্ধানের ব্যর্থ চেষ্টা। ভেতরে অশ্রুর বন্যা বইছে। তবু চোখ শুকনো রেখে তার স্ত্রীকে প্রবোধ দিলাম। জানলাম অভিনেতা মনিরুল ইসলাম বাদল এবং তার শ্যালক শাহ আলমের সাথে গেছেন নদীর ওপারে। নদী পার হয়ে আন্দাজ মতো গিয়ে পৌঁছালাম হোমিও চিকিৎসক মোহাম্মদ জাহাঙ্গীরের বাড়িতে। তিনি বাড়ি ছিলেন না। তার মায়ের সাথে কথা বলে জানলাম এ বাড়িতেই সঙ্গীদের সাথে ছিলেন জহিরুল ইসলাম 1 তারিখের রাতে। 2 তারিখ ভোরে পাক বাহিনী আক্রমণ চালালে তার সঙ্গীরা বাড়ি ছেড়ে চলে যায় তাকে ফেলে রেখে। পরে তিনি বেরিয়েছিলেন একা। তিনি কি ছুটে গিয়েছিলেন আক্রান্ত মানুষদের সাহায্য করতে? তাদের প্রথম ও একমাত্র সন্তান সৈয়দা জারকা জহির পৃথিবীতে তার আগমন ঘোষণা করেছিল তার পিতার নিখোঁজ হবার 1 মাস 3 দিন পর। মে মাসের 5 তারিখে মেধাবী ছাত্রী জারকা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, স্টার মার্ক পেয়েছে। মাধ্যমিক পরীক্ষায়ও সে স্টার পেয়েছিল। তাদের একমাত্র সন্তান বুকে নিয়ে নাইমা জহির একা যেভাবে সংগ্রাম করে চলেছেন তার তুলনা বিরল। 5 বছর আমরা একত্রে পথ হেঁটেছি। অল্প দিনের মধ্যেই আমাদের মধ্যেকার বয়সের ব্যবধান ঘুচে গিয়েছিল। আমরা নানা নাতি সম্পর্ক পাতিয়েছিলাম। মাঝে মধ্যে তিনি ঠাট্টা করতেন, আমার নাতি সঙ্গে দেবে বাতি। কিন্তু স্বর্গে বাতি জ্বালাবার যোগ্যতা তো আমার নেই।